আজকে বামেদের দরদ একদম উতলে পড়েছে। আজকে তারা বলছেন এসআইআর নিয়ে একদম ভয় পাবেন না, আমরা তো আছি। আরে আপনারা কোথায় ছিলেন 90 সালে? আপনারা কোথায় ছিলেন 2002 সালে? তখন আপনারা ছিলেন ক্ষমতায়, কিন্তু আপনারাই ভোটার লিস্টে নাম তুলতে দেননি। এরকম অসংখ্য নয়, লক্ষ লক্ষ উদাহরণ রয়েছে। আপনারা ভোট দিতে দেননি, আপনারা ভোটার লিস্টে নাম তুলতে দেননি। যারা 90 দশকের ছেলে মেয়ে তারা জানে সেই সময় সিপিএমের কার্যকর কী ছিল, তাদের কার্যকারিতা, তাদের হুঙ্কার কেমন ছিল। একটা কংগ্রেস পরিবারের মা, ভাই, বোন, দাদা, দিদি এরকম অনেকে রয়েছেন যারা কংগ্রেস পরিবার থেকে উঠে এসছেন, তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেননি। আর আজকে সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বলছে আপনাদের কোনো ভয় নেই। ভয় তো আপনারা সেই দিন থেকে পাইয়ে দিয়েছিলেন, আজকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। 90 দশকের যে ছেলেমেয়েরা বড় হয়েছে, আজকে যাদের 40, 45, 55 কাছাকাছি বয়স, তারা জানে যে 90 দশকের সময় সিপিএম কি ছিল। পাড়ার যারা নেতা ছিল, পাড়ায় যারা লোকাল কমিটির মেম্বার ছিল, তারা জানে তারা কিভাবে মানুষকে ভোটার লিস্টে নাম তুলতে দেননি। আজকে সিপিএমের জন্য এই 40, 45, 50 বছরে সে একটা দিদি হতে পারে, ভাই হতে পারে, সহকর্মী হতে পারে, বন্ধু হতে পারে। আজকে আমার অনেক বন্ধুরা আছে যারা সেই সময় আমাদের সাথে যারা বেড়ে উঠেছিল, তারা অনেকেই হয়তো কংগ্রেস পরিবারের ছিল। আমাদের নাম রয়েছে, তাদের অনেকেরই নাম নেই। তাহলে তারা বিদেশি, তারা ঘুষপেটিয়া, রোহিঙ্গা। এই তকমাটা শুধু এই সিপিএমের জন্য আজকে এই তকমাটা লেগে গিয়েছে। আর আজকে আলিমুদ্দিন থেকে, বিমান বসু থেকে শুরু করে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তীরা বড় বড় ডায়লগ দিচ্ছে। সেদিনকে কেন নামগুলো তুলতে দেননি? সেদিন মমতা ব্যানার্জি লোকসভায় দাঁড়িয়ে বলেছে বাংলাদেশিরা ঢুকছে, সিপিএম তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য বাংলাদেশিদেরকে আশ্রয় দিয়েছে। আর আজকে মমতা ব্যানার্জি বেড়ালের কান্না কাঁদছে। রাজনীতির ফয়দা ছাড়া এরা সাধারণ মানুষের জন্য কোনোদিন কিচ্ছু ভাবেনি। এসআইআর, সিএএ সম্পূর্ণ আলাদা জিনিস। আজকে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে। 2002 সালে আপনার নাম নেই, তাতে কি হয়েছে? আপনার পাসপোর্ট থাকতে পারে, আপনার বার্থ সার্টিফিকেট রয়েছে, আপনি নাম তোলেননি। আপনার ভারতবর্ষের কোনো প্রান্তে আপনি জন্মেছেন, আপনার সেই বার্থ সার্টিফিকেট রয়েছে। বার্থ সার্টিফিকেট এসছে কত সালে? 60-এর দশকে বার্থ সার্টিফিকেট ছিল, ভারতবর্ষে সে সময় আইন ছিল। তাই অযথা ভয় পাবেন না। আতঙ্কের পরিবেশ যারা তৈরি করছে তাদের মোক্ষম জবাব দিন। এসআইআর আর সিএএ সম্পূর্ণ ভিন্ন, আলাদা দুটো জিনিস। ইলেকশন কমিশনের কোনো ক্ষমতা নেই একজন নাগরিককে প্রশ্ন করতে পারে যে আপনি ভারতের নাগরিক নন। এই অধিকার সংবিধানে কেউ তাকে দেয়নি। তার যে অধিকার, সে শুধুমাত্র ভোটটা কন্ডাক্ট করতে পারে। সে বৃহত্তর মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই একজন মানুষকে প্রমাণ করা তিনি ভারতবর্ষের নাগরিক কিনা। তাই ভয় পাবেন না, কোনো রাজনৈতিক দলকে পাত্তা দেবেন না। নিজের ফর্ম নিজে ফিল আপ করুন, প্রয়োজন হলে বিএলওকে জানান, এবং তার পাশাপাশি যে নথিগুলো আপনার কাছে রয়েছে সেটাই আপনার কাছে সম্বল। পালিয়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। যারা ভয় দেখাচ্ছে তাদেরকে একদিন ভয় পেতে হবে। জীবনটা হচ্ছে আয়না, যা আপনি দেখাবেন তাই আপনাকে দেখতে হবে। যা সিপিএম একদিন দেখিয়ে এসছে, সিপিএম আজকে তারা দেখছে। কংগ্রেস দেখিয়ে এসছে, কংগ্রেস দেখছে। তৃণমূলও কিন্তু একদিন আয়নাতে নিজের মুখটাও দেখতে পারবে। রাজ্য জুড়ে একটা অস্থিরতার পরিস্থিতি চলছে। বিভিন্ন জেলায় বিএলও পৌঁছচ্ছেন, আবার অনেক জেলায় এখনও পর্যন্ত বিএলওরা পৌঁছয়নি। কোথাও বিএলওরা পাড়ার ক্লাবে বা কোনো ক্যাম্পে তারা বসে এসআইআর ফর্ম দিচ্ছেন। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়েছে বর্তমান রাজ্য রাজনীতি। কিন্তু তারই মাঝে
নাগরিকত্বের আবেদন মানেই কি অধিকার জন্মায়? না। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণ, তার মন্তব্য, আপনি যেটাই বলবেন না কেন, তিনি স্পষ্টত জানিয়ে দিয়েছেন নাগরিকত্বের আবেদন মানেই অধিকার জন্মায় না। রাজ্য জুড়ে যখন এসআইআরের ফর্ম ফিল আপ চলছে, সেই সময় কিছু মানুষ, একটা বৃহৎ মানুষকে একটা ভয় দেখানোর প্রস্তুতি নিয়েছে। কেন এই প্রস্তুতি? এসআইআর মানেই কি তার নাগরিকত্ব চলে যাওয়া? একেবারেই না। ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানের 4টে পিলার রয়েছে, অর্থাৎ ডেমোক্রেসিতে 4th পিলার, সেটা 4টে পিলার রয়েছে। সেখানে বিভিন্নভাবে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশন তারও একটা ভূমিকা রয়েছে, সেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা কখনোই মানুষের নাগরিকত্বের অধিকার নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। আইন সেই অধিকার নির্বাচন কমিশনকে দেয়নি। নির্বাচন কমিশন তারা দেখবে যে বৃহত্তর মানুষ তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, তাদের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার তারা যাতে প্রয়োগ করতে পারেন, তিনি নির্ভীকভাবে যাতে বুথ কেন্দ্রে যায়, ভোট কেন্দ্রে যায়, সেখানে তার গণতান্ত্রিক অধিকার যাতে তিনি করতে পারেন, সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তারকে যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয়, তার নিরাপত্তার দায়িত্ব দেবে নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে একটা রেড়ে পরিস্থিতি তৈরি হয়েছে। এসআইআরে নাম নেই, এসআইআর 2002 সালে নাম নেই, কিন্তু নাম নেই মানে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে 2002 সালে নাম নেই বলে ভারতবর্ষে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। কোথায় বলেছে? কে বলেছে? কেন মানুষ ভয় পাচ্ছেন? কেন আপনারা ভয় পাচ্ছেন? চায়ের দোকান থেকে শুরু করে বাসে, ট্রামে, প্রতিটা জায়গায়, মেট্রোতে একটাই আলোচনা, এসআইআর। 2002-এ আপনার নাম রয়েছে? যদি 2002-এ আপনার নাম না থাকে তাহলে কি হবে? কিছুই হবে না। 2002-এ যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে, নির্বাচন কমিশন 12টা নথির কথা বলেছে, সেই নথি যে কোনো একটা নথি আপনাকে জমা দিতে হবে, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে। কিন্তু কোথাও কি বলা হয়েছে? ইলেকশন কমিশন কোথাও ডিসক্লোজ করেছে যে এই এসআইআরে 2002-এর নাম না থাকলে তিনি ভারতের নাগরিক নন? কিন্তু এই রকম একটা পরিবেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। কেন এই প্রচার? কেন মানুষকে ভয় দেখানো হচ্ছে? কলকাতা হাইকোর্টে নাগরিকত্ব প্রায় সারা ভারতবর্ষ জুড়ে 50,000-এর বেশি যা ইতিমধ্যেই নাগরিকত্বের জন্য আবেদন জমা পড়েছে। এ রাজ্য সংখ্যাটা কম নয়। জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি একাধিক পর্যবেক্ষণ রেখেছেন। কিন্তু এ বিষয় নিয়ে অযথা মানুষের মধ্যে ভয়, ভীতি, আতঙ্ক হওয়ার কোনো জায়গা নেই। নাগরিকত্ব আলাদা বিষয়, এসআইআরটা সম্পূর্ণ আলাদা বিষয়। এসআইআর হচ্ছে স্পেশাল ইনসেন্টিভ রিভিশন, অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধন। কিন্তু সেখানে কোথাও কি লেখা যে কোনো ক্লজ রয়েছে যে আপনার ভোটার লিস্টের নাম নেই বলে আপনি ভারতবর্ষের নাগরিক নন? আরে নিজেকে নাগরিকত্ব প্রমাণ করার জন্য একাধিক আপনার কাছে নথি থাকতেই পারে, তার জন্য পালিয়ে যাওয়ার কিছু নেই। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ছবিগুলো দেখানো হচ্ছে, এতে মানুষের মধ্যে ভয় আরও তৈরি করছে। মানুষের পেছনে একেবারে ছুটছে, আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশি, আপনি বাংলাদেশি। সংবাদ মাধ্যমের কি এটা ভূমিকা? নিরপেক্ষতার জায়গা রাখছে কোথায় আজকে সংবাদ মাধ্যম? মানুষকে প্রতিদিন, প্রতিনিয়ত এই এসআইআরকে কেন্দ্র করে এক শ্রেণীর সংবাদ মাধ্যম তারা মানুষকে ভয় দেখিয়ে চলছে। এরা কারা? এরা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়েই তারা মুখপাত্রের কাজ করছে। কিন্তু ভয় পাচ্ছে বৃহত্তর একটা মানুষ, একটা বৃহত্তর সংখ্যার মানুষ, তারা এই ঘটনায় তারা ভয় পাচ্ছেন। কিন্তু এ বিষয়ে আদালতে যারা আইনজীবী রয়েছেন, অবশ্যই আমাদের মতো সাধারণ মানুষ আইন সম্পর্কে আমরা একটু হয়তো কম জানি,
কিন্তু বিচার ব্যবস্থায় যারা রয়েছেন, যারা বিভিন্ন আইনি পেশায় যারা রয়েছেন, তারা এসআইআর নিয়ে কী বলছেন? তারা স্পষ্টত বলছেন এসআইআরের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা এ বিষয়ে চলে যাব কলকাতা হাইকোর্টে। সেই কলকাতা হাইকোর্টে বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ তিনি কি বলছেন এসআইআর প্রসঙ্গে, তারা সরাসরি আমাদেরকে জানিয়েছেন এসআইআর প্রসঙ্গে আদতে মানুষের কি করণীয়, এবং যারা গুজব ছড়াচ্ছেন বা রটাচ্ছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি। আতঙ্ক তৈরি করার জন্যই এসআইআর করা হয়েছে। এমনিতেই কোনো নির্বাচন এলে আইনের বিধি মেনেই প্রতি নির্বাচনের আগে রিভিশন হয়। রিভিশন করার কারণ হচ্ছে মৃত ভোটারকে বাদ দেওয়া, নতুন ভোটারের অন্তর্ভুক্তি করা, বা ইলেকট্রাল রোলে যে ভুলভ্রান্তি থাকে তার সংশোধন করে একটা ভুল ত্রুটি মুক্ত ইলেকট্রাল রোল তৈরি করে তার উপরে নির্বাচন করা। এই যে এসআইআর নামটা কোট আনকোট দেওয়া হয়েছে, আর তার সঙ্গে কিছু নতুন নতুন বিধি দেওয়া হয়েছে, কিছু নতুন ডকুমেন্টস দিতে বলেছে, পুরনো ডকুমেন্টসকে ডিনাই করেছে, যে ডকুমেন্টসের ভিত্তিতে আপনি ভোট দিয়েছেন তাকে ডিনাই করা হয়েছে। এই যে প্রক্রিয়া, এটা বেসিক্যালি যাতে মানুষের মনে আতঙ্ক তৈরি করা যায়, আর আতঙ্ক তৈরি করে যাতে ভোট লুট করা যায়, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। দেখবেন পশ্চিমবঙ্গের নিরিখে যদি আমি দেখি, যারা এখন ক্ষমতায় আছে সেটা পশ্চিমবঙ্গে বলুন বা কেন্দ্রে বলুন, এই দুটি দলই আসলে পরিচালিত হয় আরএসএস দ্বারা। ধর্মীয় বিভাজন করে মালদা মুর্শিদাবাদে চেষ্টা একটা করেছিল যাতে অশান্তি তৈরি হয় এবং সেই অশান্তির ফায়দা নির্বাচনে নেওয়া যায়। ব্যর্থ হয়েছে। বামপন্থী মানুষরা তারা রাস্তায় ছিলেন, বামপন্থী প্রগতিশীল আইনজীবীরা তারা আদালতে ছিলেন। এই যে ব্যর্থতা, এই যে প্রয়াস, এই প্রয়াসটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যে যে ছোটো ছোটো দলগুলো ক্ষমতায় আছে তাদেরকে ব্যবহার করে আরএসএস এই কাজটাই করছে। আর এখন যে আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আছেন, চিফ ইলেকশন কমিশনার, তিনি নিজে আমাদের মনে হয়েছে আরএসএসের লোক, যিনি যার সঙ্গে অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। ফলে এটা একটা চক্রান্ত, যে চক্রান্তে নির্বাচন কমিশন যাকে নিরপেক্ষভাবে নির্বাচন করার কথা ছিল, সে আসলে মানুষকে ভয় দেখানোর কাজ করছে। কিন্তু আমি যেটা মানুষের উদ্দেশ্যে বার্তা দেব, যে ভয় পাবেন না। নির্বাচন কমিশন আপনার নাগরিকত্বের সিদ্ধান্ত নিতে পারে না। আমার কাছে এইরকম ইনফরমেশন আছে, ভারতীয় নাগরিক, সে তার কাছে ডকুমেন্ট নেই, যা ডকুমেন্টস চেয়েছে, সে ভাবতে আমি থাকতে পারবো, তাহলে বাংলাদেশে চলে যাই। আমাকে জানতে চাইলে আমি বললাম যে আপনি বাংলাদেশে গেলে বাংলাদেশের লোক কেন আপনাকে নেবে? আপনি তো বাংলাদেশের নাগরিক নন, আপনি তো এই দেশের নাগরিক। তাহলে এই যে আতঙ্ক তৈরি করা, সে পৃথিবীর কোন প্রান্তে থাকবে সেই সিদ্ধান্ত নিতে পারছে না। এই আতঙ্ক তৈরি করেছে আসলে নির্বাচন কমিশন, এই আতঙ্ক তৈরি করেছে এই কতগুলো রাজনৈতিক দল আছে, তৃণমূল এবং বিজেপির মতো। তারা আসলে এই সারা 5 বছর ধরে যে তাদের যে দায়িত্ব ছিল মানুষের কাছে কাজ পৌঁছে দেওয়া, মানুষের স্বাস্থ্যকে নিশ্চিত করা, মানুষের শিক্ষাকে নিশ্চিত করা, এই কাজে তারা ব্যর্থ হয়েছে। আমরা দেখেছি অপরাধীদের নিয়ে তৈরি একটা সরকার, আমরা দেখেছি দুর্নীতিতে একেবারে পরিপূর্ণ একটি সরকার। এখন মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যাতে নির্বাচনে না হয়, তাই মানুষকে আতঙ্কের মধ্যে রাখো। আর আতঙ্কের মধ্যে থেকে একটা সহানুভূতির বার্তা দাও যে আমরা আপনার পাশে আছি। সারা বছরের অপরাধ ভুলে যান, সারা বছরের অন্যায় ভুলে যান, আর এই সহানুভূতির বুনিয়াদে আপনি আমাকে ভোট দিন। এটাই হচ্ছে এই চক্রান্তের কারণ। ফলে সাধারণ নাগরিকের কাছে আমার আপনাদের মাধ্যমে বার্তা, কেউ ভয় পাবেন না। এসআইআর কোনো ভয়ের কারণ নয়। আপনার যদি ভোটার লিস্টের নাম নাও থাকে, আপনি এই দেশেরই নাগরিক থাকবেন। নাগরিকত্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই। এই জায়গাটা একটা প্রশ্ন আসছে, যদি আমি মনে করছি যে 2002-এ আমার ভোটার লিস্টের নাম নেই বা আমার পরিবারের কারোর নাম নেই, তাহলে যদি ভোটার লিস্টের সাথে নাগরিকত্বের কি সম্পর্ক, যেটা মূলত মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? ভোটার লিস্টের সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই, বরং নির্বাচন কমিশনের দায়িত্ব আছে ভারতবর্ষের প্রতিটি নাগরিক যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে। যদি সেটা না পারে, সেখানে যদি আপনার নাম এদেশের নাগরিক হয়েও না থাকে, তাহলে সেটা নির্বাচন কমিশনের ব্যর্থতার রূপে পরিগণিত হবে। ফলে আপনি ভয় পাবেন না, দায়টা নির্বাচন কমিশনের, আপনার নয়।
আর যে ফর্ম ফিল আপ করতে বলেছে 2002 লিস্টে যদি আপনার নাম নাও থাকে তাহলেও আপনার যদি দেশের নাগরিক হন ভোটাধিকার আছে। ফলে সেই লড়াই চালাতে হবে। যদি কোনো কারণে আপনার নাম না ওঠে তাহলে যোগাযোগ করবেন আমাদের যারা প্রগতিশীল ভাবনার আইনজীবী আছেন তাদের সঙ্গে, আপনার পাশে থাকবে এবং নিশ্চিত করার চেষ্টা করবে যাতে আপনার ভোটাধিকার কোনোভাবে খর্ব না হয়। তার মানে একটা জিনিস হচ্ছে ভোটার লিস্টে যদি নাম না থাকে তাতে ভয় বা আতঙ্কের কোনো ব্যাপার নেই, একেবারেই আতঙ্কের কারণ নেই। এই ভোটার লিস্টের নাম পুনরায় আবার ইনক্লুডেড হতে পারে, যার নাম আজকে থাকবে না তার নাম কালকে আবার অন্তর্ভুক্ত হতে পারে। এরকম এখনও যদি খোঁজ করেন অনেক লোক দেখবেন আপনার আশেপাশে আছে যাদের নাম আজকের দিনে ভোটার লিস্টেও নেই, কিন্তু আগামী দিনে তার নাম আবার ভোটার লিস্টে উঠতে পারে। মুশকিল হচ্ছে যে গাইডলাইনটা এই ফর্মের সঙ্গে দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশন সেই গাইডলাইনের ব্যাকশিটটা মানুষের কাছে দিচ্ছে না, যার জন্য কনফিউশনটা আরও বাড়ছে। ইলেকশন কমিশন সর্বশেষ যে প্রেস কনফারেন্স করে সেখানে বলল যে আপনার সম্পর্কিত অর্থাৎ আপনার আত্মীয় সেটা কাকাও হতে পারে, কিন্তু নির্বাচন কমিশনের যে এই এনুমেরেশন যে ফর্ম দেওয়া হয়েছে সেখানে কিন্তু কাকার নাম কিন্তু কোথাও উল্লেখ করেনি যে বাবা অথবা কাকা। দেখুন 2002-এর তালিকাতেই আত্মীয়ের কথাটা লেখা আছে, রিলেশনের কথা লেখা আছে, কাকা বাবা উল্লেখ করা নেই। ফলে এই সম্পর্কিত কোনো নোটিফিকেশান এখনও পর্যন্ত আজকের দিন পর্যন্ত জারি হয়নি যার ভিত্তিতে এ কথা বলা যায়। নির্বাচন কমিশন ওরালি মৌখিকভাবে কি কথা বলছে তার কোনো মূল্য নেই। আর ইচ্ছাকৃতভাবে এই কনফিউশন তৈরি করা হচ্ছে, যে কথা বলে শুরু করেছিলাম। আসলে আতঙ্ক তৈরি করার জন্য এই এসআইআর। আপনার আতঙ্কিত হবেন না, বারে বারে বলছি আপনার আতঙ্কিত হবেন। এইভাবে মানুষকে ভয় দেখাবেন না। আজকে আপনি তাকে ভয় দেখাচ্ছেন, অন্য কেউ আপনাকেও ভয় দেখিয়ে দিতে পারে। কারণ জীবনটা যেহেতু আয়না, আপনি যা দেখাবেন আপনাকে তাই দেখতে হবে। তাই স্বাভাবিকভাবে উচ্ছ্বাসিত হওয়ার কোনো কারণ নেই যে এসআইআর হলে আমার নামটা 2002-এ রয়েছে, আমার পাশের বাড়ি আমারই বন্ধু আমাদের সাথে শৈশবে বড় হয়েছে, তার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, সে হয়ে গেল বাংলাদেশি, রোহিঙ্গা, ঘুষপেটিয়া। কোনো কারণে তার নামটা ওঠেনি। কারণ যারা 90 দশকের ছেলে মেয়ে তারা অবশ্যই এটাই জানেন যে সময় এই এসআইআর হয়েছিল সালটা হচ্ছে 2002 সাল। সেই সময় সিপিএম বামেদের রমরমা জামানা বলা যায়, সিপিএম জামানা। সেখানে একটা মানুষ যদি কংগ্রেস করত, একটা পরিবার যদি কংগ্রেস করত, তাহলে তার ভোটার লিস্টে নাম তো দূরস্থ, সে বাড়ি থেকে বেরোতেও তাদের পক্ষে চ্যালেঞ্জ হতেও। কিন্তু সেই 2002-তে আমি নিজে সাক্ষী, আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে। আমি যে অঞ্চলের বাসিন্দা, যে অঞ্চলে বাস করি, 2002 সালে সেই 2002 সালে সেই সময় তৎকালীন যারা স্থানীয় তৃণমূল সিপিএমের যারা লিডারশিপ ছিলেন আমার নামটা তুলতে তারা বাধা দিয়েছিল। এবং শুধু তাই নয়, যখন ছবি তোলার কাজ হচ্ছিল সেই সময় কিন্তু আমার নামটা, আমার ছবি তুলতে আমাকে বাধা দেওয়া হয়েছিল। ছবি তুলতেই দেওয়া হচ্ছিল না, স্কুল থেকে আমাকে ফিরে আসতে হয়েছিল। এটা হচ্ছে সিপিএমের জামানা ছিল। কিন্তু আমি নিজে যেসব বিল্ডিংয়ে গিয়ে নিজের নাম তুলে নিয়ে এসেছিলাম। কিন্তু আমার মতো অনেক সেই সময় 90 দশকে বহু ছেলেরা, বহু বাড়ির মহিলারা 2002 সালে ভোটার লিস্টে নাম তুলতে পারেনি। তাহলে তারা কি তাহলে বিদেশি হয়ে গেল, রোহিঙ্গা হয়ে গেল? ভুল কথা। আমার সাথে বেড়ে ওঠা আমাদের বন্ধুবান্ধব, আমাদের স্কুল জীবনের, আমাদের কলেজ জীবনে যারা বন্ধুবান্ধব ছিল, অনেকেই হয়তো কেউ না কেউ কংগ্রেস ঘরানার পরিবারে জন্মেছে। তার বাড়িতে কংগ্রেস করতো, তার দাদা হতে পারে, বাবা হতে পারে, দিদি হতে পারে, ভাই হতে পারে। সেই সময় তারা কংগ্রেস করেছে। কিন্তু সেই সময় ভোটার লিস্টে তাদের নাম তো দূরস্থ। যেখানে ভোটার লিস্টে নাম তোলার জন্য যে স্কুলে যেতে হতো সেই স্কুল পর্যন্ত তারা পৌঁছতে পারেনি। তার দায় কার? সেই আমার বন্ধুটার, না সেই আমার বন্ধু দিদিটার, না তার বাবার? এই দায় 34 বছরের সিপিএমকেই নিতে হবে। তবে এই নাগরিকত্ব নিয়ে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ, যারা মামলা করেছিলেন জনস্বার্থের মামলা, যদিও সেই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছে, কিন্তু সেই মামলা পরিপ্রেক্ষিত কী ছিল, মামলার কি আবেদন ছিল, সে বিষয়ে আমরা আপনাদের শোনাবো। তার জন্য আপনাদের আরও একবার কলকাতা হাইকোর্ট চত্বরে নিয়ে যাব। তারা কি বলছেন শুনে নিন তাদের মুখ থেকেই। এবং তার পাশাপাশি
যিনি আইনজীবী রয়েছেন, কলকাতা হাইকোর্টের আইনজীবী, তিনি কি বলেছেন সেটা আরও একবার আপনাদের শুনিয়ে দিই। দুটো ফোল্ডে আমাদের প্রেয়ার ছিল। এক হচ্ছে সিএ এর অ্যাপ্লিকেশনগুলো টাইম বাউন্ড ম্যানারে সব ডিসপোজ করা হোক, এবং এই এখন যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে যাতে যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং তাদের নাম যাতে ওই লিস্ট থেকে বাদ না দেওয়া হয়, এইটুকুই আমাদের সীমিত প্রেয়ার ছিল। সন্তোষজনক কিছু পেলেন না, এটা মানে কোর্টের অবজারভেশন এরকম যে প্রত্যেকের ফ্যাক্ট অ্যান্ড মানে সিনারিওটা আলাদা আলাদা হতে পারে, এগুলো কেস টু কেস বেসিস ডিল করা দরকার। এটা এখন প্রিম্যাচিওর, কিন্তু দেখুন মানে যেই কারণে আমাদের আশা সেটা হচ্ছে যে এই যে যেই সেকশনটা নিয়ে আজকে কথা, সব মানুষের তো সেই রিসোর্সেস নেই যে কোর্ট পর্যন্ত এসে পৌঁছবে। একজন করে বাদ যাবে, অ্যাকসেপ্ট করবে না বা রিজেকশন হবে, সেই অবস্থায় প্রত্যেকে এসে কোর্ট থেকে অ্যাপ্রোচ করে, কারণ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল বলছিলেন যে আমাদের স্পেসিমেন কিছু অ্যাপ্লিকেশন দেওয়া ছিল অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট, যে ওইগুলো আমরা 10 দিনের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছি। ওই 4-5 জনের ক্লিয়ার করে কি হবে বলুন তো? আমাদের ভাবনাটা ছিল একটা এন্টায়ার সেকশন অফ পিপলের জন্য, 4-5 জনের ক্লিয়ার করার জন্য তো আমরা আসিনি। আমরা যে মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে, তাতে আমাদের দুটো আবেদন ছিল। একটা হচ্ছে যেহেতু সিএ, যেটা কেন্দ্র সরকার দাবি করেছেন যে প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের জন্য এদেশে নাগরিকত্ব দেওয়ার উপায়, সেটাকে যাতে সময় মেনে ধাপগুলো সময় মেনে করা হয়। কারণ দীর্ঘদিন ধরে সিএ আবেদন পড়ে আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বহু আবেদন, 50,000-এর বেশি আবেদন আমাদের কাছে আছে, এগুলো আমরা দেখছি পড়ে আছে। এবং দ্বিতীয় আবেদন ছিল, যতক্ষণ না তার আবেদনটাকে প্রসেস করা হচ্ছে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যতক্ষণ রিজেক্ট হচ্ছে, ততক্ষণ যেন সেটাকে একটা ডকুমেন্ট হিসেবে এসআইআরে গ্রহণ করা হয়। আজকে মহামান্য হাইকোর্টে আমরা আমাদের বক্তব্য রেখেছি, কিন্তু মহামান্য আদালতের বক্তব্য হচ্ছে যেহেতু এক একজন ব্যক্তি এক এক সময় শরণার্থী ভারতে এসছেন, ও এক এক জায়গা থেকে এসছেন, তাই এটাকে জনস্বার্থ হিসেবে গ্রহণ করা যাবে না, গ্রাহ্য করা যাবে না। বরঞ্চ কোনো ব্যক্তি যদি এর দ্বারা ক্ষতিগ্রস্ত হন বা অ্যাগ্রিভড হন, তাহলে সেক্ষেত্রে তাকে নির্দিষ্টভাবে ব্যক্তিগত উদ্যোগে সেই আবেদন করতে হবে। ফলে এখন যেটা আমরা পিআইএল করে জনস্বার্থ মামলা করে একটা বড় কমিউনিটিকে দিতে যাচ্ছিলাম, কিন্তু আজকে হাইকোর্টে মাননীয় অ্যাডিশনাল সলিসিটর জেনারেল একসময় বলেও ছিলেন যে 5-7 জনের নাম, 10 জনের নাম আপনারা দিয়েছেন, তাদেরকে আমি 10 দিনের মধ্যে করে দিচ্ছি। মানে চাইলে এটা করা যায়, তার মানে এটা ইচ্ছা করে করা হচ্ছে না। শরণার্থীদেরকে এদেশে ঝুলিয়ে রাখার জন্য করা হচ্ছে না। তাদেরকে না নাগরিকত্ব দেওয়া হচ্ছে, না ভোটাধিকার দেওয়া হচ্ছে, না তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে। তাহলে তাদের অবস্থানটা কি হবে? এখানে ফ্রিতে খিচুড়ি পাওয়ার জায়গা? সেই জায়গাটাকে আমরা অ্যাড্রেস করার জন্যই মামলা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আদালত সিদ্ধান্ত নিয়েছেন যে এটা জনস্বার্থ মামলা হিসেবে গণ্য হবে না, বরঞ্চ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি অ্যাপিল করতে হবে। শুনলেন তারা কি বলেছেন। তাই নাগরিকত্ব এবং এসআইআর দুটো আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা। তৃণমূল যেমন আলাদা, বিজেপি তেমন আলাদা, কংগ্রেস আলাদা, সিপিএম আলাদা, ঠিক এসআইআরটা যেরকম আলাদা, সিএটা সম্পূর্ণ আলাদা। দুটোকে এক করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা একটা বড় সড়ো চক্রান্ত হচ্ছে রাজ্য জুড়ে। আজকে সিপিএম তারা হাসছেন, সিপিএম তারা বলছেন, আলিমুদ্দিন বলছেন, মোহাম্মদ সেলিম বলছেন, সুজন চক্রবর্তী বলছেন, বড় বড় তারা বক্তৃতা দিচ্ছেন। 98 থেকে 2002 এই সময়কালে যাদের ভোটার লিস্টের নাম তোলার কথা ছিল, তারা কতজন তুলতে পেরেছে? আজকে সিপিএম যার বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে, আপনার ভোটার লিস্টের নাম নেই, আমি আপনাদের পাশে আছি। 2098 সালে আপনারা কোথায় ছিলেন? 2002 সালে আপনারা কোথায় ছিলেন? কেন আপনারা তাহলে তখন সেই সময় নামটা তুলতে দেননি? আজকে আপনার বাড়ির ছেলে মেয়েগুলো বিদেশে গিয়ে বসবাস করছে, আর আপনি যাদের ভোট দিয়ে 34 বছর রাজত্ব করে গেছেন, তাদের ছেলেমেয়েরা 2002-এর ভোটার লিস্টের নাম নেই কেন? তারা ছুটে বেড়াচ্ছে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে। হবে না, এ রাজ্যে হবে না। কারণ মানুষ বুঝতে শিখে গেছে প্রতিটা রাজনৈতিক দলকেই। এক সময় ছিল কংগ্রেস,
72 থেকে 77, তারপরে যুক্তফ্রন্ট সরকার, তারপরে বামফ্রন্ট, তারপরে তৃণমূল কংগ্রেস। প্রতিটা রাজনৈতিক দলের নিজের ছাড়া কারোর ভালো কোনোদিন চাইনি। কে চেয়েছে ভালো? যদি আজকে 34 বছরের সরকারের আমলে যদি মানুষগুলোকে ভোটার লিস্টে নাম তোলার সুযোগ করে দিত, তাহলে এই সময় দেখতে হতো না? সেই সমস্ত পেড নিউজের সাংবাদিকরা যারা ছুটে বেড়াচ্ছিল বাংলাদেশি বাংলাদেশি বলে, তাদেরকেও ছুটতে হতো না। তাই ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এসআইআর এর মতো হবে, সিএ এর মতো হবে। এসআইআর সিএ এক নয়। কোনোভাবেই যে কোনো রাজনৈতিক দল যদি আপনাকে এটা বলে, আপনি পরিষ্কারভাবে তাকেই ঘুরিয়ে প্রশ্ন করুন যে এসআইআরটা কি, সিএটা কি। সেদিনকে রেড রোডের একটা মিছিল ছিল, সেই মিছিলে অনেকেই যারা মিছিলে এসেছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন আপনারা মিছিলে এসছেন। তারা যথার্থ উত্তরই দিতে পারছেন না কেন তারা মিছিলে এসছেন, কেন মমতা ব্যানার্জির সাথে সেদিন পায়ে পা মিলিয়ে তারা পথে হাঁটলেন, কেউ জানেন না, ছুটে পালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দল তারা নিজের আখের গোছানোরই চেষ্টা করবে, সাধারণ মানুষের কথা কিন্তু কেউ ভাববে না। আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের আরও তথ্য তুলে দেব। আজ এই পর্যন্তই। অবশ্যই নজর রাখুন দাদা দিদির রাজনীতিতে, এবং তার পাশাপাশি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং তার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আজ এই পর্যন্তই। আবারও পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে।